আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জানব। একটি হচ্ছে WB অথবা ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটি হচ্ছে IMF, যার পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো আমরা শুরু করতে যাচ্ছি। যদি এ সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যথাসাধ্য চেষ্টা করবো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার। যাই হোক, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রস্তুতি নিয়ে ফেলেন। প্রথমে আমরা জানবো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্ব ব্যাংক। মূলত এই ওয়ার্ল্ড ব্যাংক গঠিত হওয়ার মূল প্রেক্ষাপট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ আমরা জানি, যখন যুদ্ধ বিগ্রহ ঘটে যায় তখন পৃথিবী আর্থিকভাবে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। তখন সেই দেশ এই পৃথিবীকে রিকনস্ট্রাকশন করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে মূলত ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংকের গঠন করা হয়। তো প্রথমে আমরা জানবো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে। আচ্ছা, প্রেক্ষাপট। সালে যখন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান, পরিপূর্ণভাবে ফিনিশিং হয়নি, তখনকার সময়ের 1 থেকে 22 জুলাই এই সময়কালীন একটি সম্মেলন হয়েছিল। আমরা লিখিত আকারে দেখি 1944 সালের 1 থেকে 22 জুলাই আমেরিকার হ্যাম্পশায়ার নামক অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরের ওয়াশিংটন মাউন্ট হোটেলে সর্বমোট 44টি দেশের
প্রতিনিধির বা অর্থনীতিবিদ এর সমন্বয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানেই প্রাথমিক পর্যায়ে দুইটি প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান গঠনের কথা উল্লেখ করা হয়। একটি হচ্ছে WB বা ওয়ার্ল্ড ব্যাংক, অন্যটি হচ্ছে IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই দুইটা প্রতিষ্ঠান গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়। তো কোথায় আলোচনা হয়? এটা হচ্ছে আমেরিকার একটি শহর বা অঙ্গরাজ্য, যার নাম হচ্ছে হ্যাম্পশায়ার। সেইখানকার একটি বিখ্যাত শহর হচ্ছে ব্রেটন উডস। ওইখানে একটি বিখ্যাত হোটেল যার নাম হচ্ছে ওয়াশিংটন মাউন্ট হোটেল বা মাউন্ট ওয়াশিংটন হোটেল। সেখানে মোট 44টি দেশের প্রতিনিধি বা অর্থনীতিবিদদের সমন্বয়ে 730 জন অর্থনীতিবিদদের সমন্বয়ে এই আলোচনা মাধ্যমে দুটি প্রতিষ্ঠান গঠনের কথা উল্লেখ করা হয়। আর সেই দুটি প্রতিষ্ঠানই হচ্ছে WB বা IMF। আচ্ছা, এখন আমরা জানব এই সম্মেলনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্মেলনের মূলত হচ্ছে আহ্বায়ক ছিলেন যিনি, তার নাম হচ্ছে হ্যান্স জর্জ মর্গানথো। নামটি একটু ক্রিটিক্যাল, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করবেন মনে রাখার জন্য। এই নামের সাথে কিছু প্রেক্ষাপট জড়িত আছে, যেমন ইনি হলেন আমেরিকার সাবেক অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। আবার ইনি হলেন ইন্টারন্যাশনাল রিলেশন এর জনক। তবে এই নামটা কিন্তু আমাদের জন্য মোটামুটি ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ ইনি হচ্ছেন আমেরিকার সাবেক অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার। আবার উনি হচ্ছেন
ইন্টারন্যাশনাল রিলেশনের জনক। আবার এই সম্মেলনের আহ্বায়কও ছিলেন তিনি, মানে উনি মানে সকলকে আমন্ত্রণ জানিয়ে এই সম্মেলনের ডাক দিয়েছিলেন। আচ্ছা, তো এই সম্মেলনের কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ পদ ছিল, সেটা হচ্ছে সভাপতি। এই সম্মেলনের সভাপতি ছিল দুইজন কিভাবে, এটা একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে সম্মেলনটা একটি হলে এই সম্মেলনটা চলমান ছিল কিন্তু অনেক দিন, একটাবার চিন্তা করে দেখেন, 1 তারিখ থেকে কিন্তু সেই 22 জুলাই পর্যন্ত, মানে 1 জুলাই থেকে মোট 22 জুলাই পর্যন্ত এই সম্মেলনটা চলমান ছিল। তো এই সম্মেলনের সভাপতি ছিল 2 জন। আচ্ছা, আমরা তাদের একটু দেখি। সভাপতি ছিলেন 2 জন। তোকে আমরা একটু দেখি। প্রথম সভাপতি ছিলেন হেনরি ডেক্সটার হোয়াইট। ইনি কিন্তু মোটামুটি ভালো বিশ্বব্যাপী খ্যাত, কারণ হচ্ছে তিনি কয়েকটা তথ্য প্রদান করেছেন। সেই তথ্যগুলো কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, আমরা বিভিন্ন সময় তথ্যগুলোকে ফলো করে থাকি। আচ্ছা, আরেকজন হচ্ছেন ভাষা হচ্ছে মূলত দেশ হচ্ছে USA। আবার আরেকজন হচ্ছেন জন মার্নার্ড। কেইন্স। ইনি হচ্ছে UK, অর্থাৎ ইংল্যান্ডের। তো এনারা 2 জন কিন্তু আমাদের জন্য মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। আর বিশেষভাবে এনারা 2 জনই হচ্ছে এই WB এবং IMF এর জনক। আচ্ছা, তাহলে আহ্বায়ক ছিলেন একজন, যিনি হচ্ছেন হেনস জর্জ মরগান্থো। আবার সভাপতি ছিলেন 2 জন, তারা হচ্ছে হেনরি ডেক্সটার হোয়াইট, USA মানে আমেরিকার। আরেকজন ছিলেন জন মাইনার্ড কেইন্স, ইনি হচ্ছে ইংল্যান্ডার। আবার ইনারা 2 জন হচ্ছে মূলত এই WB এবং IMF এর জনক। তো WB সম্পর্কে আমরা এখন কিছু জিনিস, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে পড়ব। এই WB দাপ্তরিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 সালের 27 ডিসেম্বর। আচ্ছা, 27 ডিসেম্বর দাপ্তরিকভাবে এটি প্রতিষ্ঠা লাভ করে। আবার WB হচ্ছে কার্যক্রম শুরু করা হচ্ছে 1946 সালের 25 জুন। এটা হচ্ছে কার্যক্রম শুরু করে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদিও প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 45 সালে, কিন্তু এর কিন্তু কার্যক্রম শুরু করে হচ্ছে 46 সালের 25 জুন এই তারিখে। তো আমরা এখন এর ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো। সেগুলো হচ্ছে এই ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন DC।
ওয়াশিংটন ডিসি কিন্তু হচ্ছে আমেরিকার রাজধানী। আবার এর সদস্য সংখ্যা কয়জন আপনারা জানেন তো? ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে গঠনকালীন প্রতিষ্ঠাকালীন সদস্য, এর প্রতিষ্ঠাকালীন দেশ, ওই যে 44টি দেশের যে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল সেই 44টি হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য। তো বর্তমান সদস্য কিন্তু অনেক, যেমন বর্তমান সদস্য হচ্ছে 189টি দেশ। পৃথিবীতে কিন্তু বর্তমানে হচ্ছে স্বাধীন সার্বভৌম দেশের সংখ্যা হচ্ছে 195টি। তো এই ওয়াশিংটন ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ যে দেশটি সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে দক্ষিণ সুদান। কত সালে? 2012 সালে, সালটা মনে রাখতে হবে। আর যে বাকি হচ্ছে 6টি দেশ আছে তারা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য নয়। এই জিনিসগুলো আমাদের প্রেক্ষাপট জানতে হবে ভালোভাবে। আর একটা জিনিস একটু খেয়াল রাখবেন, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রধান থাকে সেই প্রধানকে বলা হয় হচ্ছে প্রেসিডেন্ট। আচ্ছা, প্রেসিডেন্টের সময়কাল মানে মেয়াদ হচ্ছে 5 বছর। আরেকটি শর্ত আছে প্রেসিডেন্ট সম্পর্কে, সর্বদা ইউএসএ এর নাগরিক হতে হবে। ইউএসএ এর নাগরিক না হলে সে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য হতে পারবে না। তো প্রতিষ্ঠাকালীন যে প্রেসিডেন্ট ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের, তার নাম হচ্ছে, একটু স্পেলিংটা দেখেন, ইউজেন মেয়ার। ইনি হচ্ছে এই যখন ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে তখনকার সময়কার প্রেসিডেন্ট বা প্রধান ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের। তো তাহলে আমরা বর্তমান প্রধান সম্পর্কে জানি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাকালীন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বর্তমান কি আছে? বর্তমান আছে যিনি হচ্ছে, তার নাম হচ্ছে অজয় ভাঙা। ইনি হচ্ছে বর্তমান। নামটা একটু ইন্ডিয়ান টাইপের শোনা গেলেও বা হিন্দু রিলিজিয়ানে শোনা গেলেও ইনি কিন্তু হচ্ছে অবশ্যই ইউএসএর সিটিজেন না হলে সে কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারবে না। তো ওয়ার্ল্ড ব্যাংকের চাঁদা সম্পর্কে, মানে ওয়ার্ল্ড ব্যাংকটা কীভাবে চলে? ওয়ার্ল্ড ব্যাংকের তো বাৎসরিক একটা বাজেট প্রকাশিত হয়, সেই বাজেটের জন্য তো একটু মূলধনের প্রয়োজন আছে। তো সেই মূলধনটা কীভাবে কোথা থেকে আসে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের সর্বোচ্চ চাঁদা প্রদানকারী দেশ হচ্ছে ইউএসএ। সে চাঁদা প্রদান করে হচ্ছে 15.85%।
সর্বোচ্চ, এখানে কিন্তু বাংলাদেশকেও চাঁদা প্রদান করতে হয়। তারপর দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে জাপান, সে করে হচ্ছে 8.84%। তো এখানে বাংলাদেশও কিন্তু চাঁদা প্রদান করে। বাংলাদেশ যে চাঁদা প্রদান করে তা হচ্ছে 0.31% প্রদান করা হচ্ছে বাংলাদেশ। তো এর মূল কাজটা কি? বিশ্ব ব্যাংকের মূল কাজ হচ্ছে দারিদ্র বিমোচন এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করা। এটা হচ্ছে মূলত ওয়ার্ল্ড ব্যাংকের মৌলিক কাজ। তোমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে আপনার উন্নয়নের জন্য বা কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি সেক্টর আছে। ওয়ার্ল্ড ব্যাংক যে কয়েকটি সেক্টরের সমন্বয়ে গঠিত, এখন আমরা সেই সেক্টর সম্পর্কে জানব। ওয়ার্ল্ড ব্যাংকের সেক্টর হচ্ছে 5টি। তো 5টি সেক্টর সম্পর্কে জানবো। প্রথমেই আমরা জানবো হচ্ছে আইবিআরডি সম্পর্কে। তাহলে আইবিআরডি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন and development। তো আইবিআরডির হচ্ছে সদর দপ্তর হচ্ছে WDC বা ওয়াশিংটন ডিসি। প্রতিষ্ঠা লাভ করে এই সেক্টরটি, মানে এই সহযোগী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 1954 সালে। এর কার্যাবলী হচ্ছে মধ্যম আয়ের দেশকে ঋণ প্রদান করা, ঋণ দেয়া এবং তাদের উপদেষ্টা হিসেবে কাজ করা। মূলত বিশ্ব ব্যাংক মানেই হচ্ছে আইবিআরডি। এটি হচ্ছে একটি মৌলিক সহযোগী প্রতিষ্ঠান। বিশ্ব ব্যাংকের হচ্ছে মৌলিক প্রতিষ্ঠান, মৌলিক সেক্টর। তোমরা এখন একটি পরবর্তী সেক্টর সম্পর্কে জানবো, যে 5টি সেক্টর আছে। তার মধ্যে দ্বিতীয় সেক্টরটি হচ্ছে আইএফসি হচ্ছে
রূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ফাইন্যান্স কর্পোরেশন। এর প্রতিষ্ঠা হচ্ছে 1956 সালে প্রতিষ্ঠা লাভ করে। এর সদর হচ্ছে WDC বা ওয়াশিংটন ডিসি। এর মৌলিক কাজ হচ্ছে বেসরকারি খাতে ঋণ দেওয়া। তো আমরা পরবর্তী একটি গুরুত্বপূর্ণ সেক্টর সম্পর্কে জানবো, সেটি হচ্ছে আইডিয়া। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর WBR বা ওয়ার্ল্ড ব্যাংকের। তো এর পুনরূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটি মূলত প্রতিষ্ঠা পায় হচ্ছে 1960 সালে। সদর দপ্তর হচ্ছে WDC বা ওয়াশিংটন ডিসি। এর মৌলিক কাজ হচ্ছে যে সকল দেশের মাথাপিছু আয় 900 মার্কিন ডলার বা US ডলার এর নিচে তাদের সহজ শর্তে বা বিনা সুদে ঋণ প্রদান করা। তাছাড়া এই আইডিয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সেটি হচ্ছে এই আইডিয়াকে মূলত বলা হয় হচ্ছে সফট লয়েন উইন্ডো। কারণ এটি মূলত হচ্ছে বিনা সুদে বা সহজ শর্তে অনুন্নত দেশ সমূহকে যাদের মাথাপিছু আয় 900 ডলারের বা 900 মার্কিন ডলারের নিচে তাদেরকে বিনা সুদে বা সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এই জন্য এটিকে বলা হয় সফট লোন উইন্ডো। তো আমরা পরবর্তী সেক্টর সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ICSID। মনে রাখবেন এটি ওই গুরুত্বপূর্ণ ICSID পুনরূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট of investment। dispute এই ডিসপিউটটার অর্থ সম্পর্কে জানা রাখতে হবে, সেটা হচ্ছে বিরোধ, আর এটা হচ্ছে বিনিয়োগ। মনে হয় আমরা বুঝতে পেরে গেছি যে প্রতিষ্ঠানে বা এই সেক্টরের কাজটা কি।
এটি প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 1963 সালে। সদর দপ্তর হচ্ছে WDC বা ওয়াশিংটন ডিসি। কাজ হচ্ছে দুটি দেশের মধ্যকার বিনিয়োগ বিরোধ মীমাংসা করা। এই হচ্ছে WBR 4 নম্বর সেক্টর। এখন আমরা সর্বশেষ 5 নম্বর সেক্টর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মিগা। সরি, মিগা পুনরুক্ত হচ্ছে মাল্টি multilateral investment and guarantee বানানটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন। গ্যারান্টি এজেন্সি, এটি প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 1988 সালে। সদর দপ্তর হচ্ছে WDC বা ওয়াশিংটন ডিসি। এর কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে বৈদেশিক বিনিয়োগে সরাসরি সাহায্য করা। তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের খুঁটিনাটি অনেক বিষয় সম্পর্কে জানলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্ব আমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এগুলো এই সকল প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হয়। তো এখন আমরা IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্পর্কে জানবো। এটিও কিন্তু খুবই মোটামুটি ভালো পরিমাণে ইম্পর্টেন্ট। আমাদের এগুলো খুব সুন্দর মনোযোগ সহকারে বুঝতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। বুঝে পড়লে মনে থাকবে, ঘটনা গল্প আকারে পড়তে হবে। তো IMFটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মূলত গঠিত হয়েছিল। একই সম্মেলনের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে ব্রেটন উডস সম্মেলন, হয়েছিল হচ্ছে 1944 সালের 1 থেকে 22 জুলাই মাসে। আচ্ছা, এখন আমরা IMF সম্পর্কে জানবো। ট্রেডিং ডে IMF, পূর্ণরূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার বাংলা হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল বা মুদ্রা তহবিল। প্রতিষ্ঠা লাভ করে হচ্ছে 1945 সালের সেই সেম ডেটে 27 ডিসেম্বর। এটি
এটি তার কার্যক্রম শুরু করে হচ্ছে 1947 সালের 1 মার্চ। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল সে 44টি, ওই যে সেই দেশগুলো। বর্তমান সদস্য হচ্ছে 190টি। বুঝতে পেরেছেন বিষয়টা? ডব্লিউবি এর বর্তমান সদস্য কিন্তু 189টি। IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সংগঠনের সদস্য দেশ কিন্তু হচ্ছে 190টি। শুধু একটি দেশের এদিক সেদিক রয়েছে, সেই দেশটি সম্পর্কে আমাদের জানতে হবে, সেটি হচ্ছে অ্যান্ডোরা। অ্যান্ডোরাটি হচ্ছে ডব্লিউপি এর সদস্য নয়, কিন্তু IMF এর সদস্য। মূলত হচ্ছে ডব্লিউপি এর সদস্য পদ লাভ করতে হলে প্রথমে তাকে IMF এর সদস্য পদ লাভ করতে হবে। এই দেশটি হচ্ছে IMF এর সদস্য পদ লাভ করেছে, কিন্তু হচ্ছে ওই ডব্লিউবি এর সদস্য দেশ লাভ করতে পারেনি এখন পর্যন্ত। অচিরে পেয়ে যাবে ইনশাল্লাহ। দক্ষিণ সুদান IMF এর সদস্যপদ লাভ করেছে 2020 সালে। মনে রাখবেন দেশটির নাম অ্যান্ডোরা। এর যে প্রধান, মানে IMF যে প্রধান, তাকে বলা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। বা ব্যবস্থাপনা পরিচালক। যখন এই IMFটি গঠিত হয়, তখন এর প্রথম যে পরিচালক ছিল, ব্যবস্থাপনা পরিচালক ছিল, তার নাম ছিল হচ্ছে ক্যামিল গাট। এর দেশ ছিল হচ্ছে বেলজিয়াম। ছিল IMF প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক ছিল। তো এখন বর্তমান মহাপরিচালক যিনি, তার নাম হচ্ছে, নামটা কিন্তু অনেক বড়, ক্রিস্টালিনা ইভানোভা জর্জিয়েভা কিনোভা। ক্রিস্টালিনা ইভানোভা জর্জিয়েভা কিনোভা। তো এর দেশ হচ্ছে বুলগেরিয়া। বর্তমান IMF এর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান। এর সদর দপ্তর হচ্ছে WDC বা ওয়াশিংটন DC। মনে রাখবেন বিষয়টা। তো এর মহাপরিচালক সম্পর্কে একটি তথ্য আমরা মনে রাখবো, সেটি হচ্ছে এর মহাপরিচালক হতে পারবে একমাত্র হচ্ছে ইউরোপীয়
ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান কোনো নাগরিক। তাছাড়া কিন্তু কেউ IMF এর প্রধান হতে পারবে না। তাহলে কৃষ্ণ আবার যে বুলগেরিয়ার, উনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক বা ইউরোপের যে দেশগুলো রয়েছে, ইউরোপ মহাদেশের দেশ, সেই দেশগুলোর মধ্যে বুলগেরিয়া পড়ে। এই জন্য উনি হচ্ছে IMF এর প্রধান বা ব্যবস্থাপনা পরিচালক হতে পেরেছে, তা না হলে কিন্তু হতে পারতো না। তো আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখবো, সেটি হচ্ছে WB এবং IMF থেকে একটি দেশ পদত্যাগ করে চলে এসেছে, একমাত্র দেশ। আর কোনো দেশ এই WB এবং IMF থেকে পদত্যাগ করেনি। সেই দেশটির নাম হচ্ছে, মনে রাখবেন সবাই, দক্ষিণ আমেরিকার দেশ, তার নাম হচ্ছে কিউবা। তো এই দেশটি চলে আসার জন্য একটি যথেষ্ট রিজন ছিল, সেটি হচ্ছে এই দেশটির সাথে আমেরিকা, মানে সকল দেশের বড় ভাই আমেরিকা, USA এর সম্পর্ক খুবই বাজে ছিল, যার কারণে কিউবা মনে করতো যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF হচ্ছে আমেরিকার ভিত। এই জন্য তারা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF থেকে সদস্যপদ ত্যাগ করেন। আর এর সময়কালটা ছিল 1962 সাল। এই টাইমে হচ্ছে তারা এখান থেকে পদত্যাগ করে। IMF যে ঋণ প্রদান করে থাকে, ঠিক আছে, IMF থেকে প্রথম ঋণ গ্রহণকারী দেশের নাম হচ্ছে ফ্রান্স। আর এটি ঋণ গ্রহণ করে হচ্ছে 1947 সালে। আর পরিমাণটা হচ্ছে 250 বিলিয়ন USD, US ডলার। এই পরিমাণ ডলার হচ্ছে তারা ফ্রান্স IMF এর নিকট থেকে ঋণ গ্রহণ করে। IMF এর মূল কাজ কি, আমরা কিন্তু এখন মূল কাজ সম্পর্কে জানবো। মূল কাজ হচ্ছে IMF এর মূল কাজ হচ্ছে কোনো দেশ যদি দেউলিয়া হয়ে যায় তাকে ঋণ প্রদান করা, এটি হচ্ছে তার একমাত্র কাজ। এবং তার অন্য একটি কাজ হচ্ছে বিভিন্ন দেশের যে মুদ্রা রয়েছে, মুদ্রার হচ্ছে মধ্যে ভারসাম্য দেখানো, অর্থাৎ হচ্ছে কোন দেশের মুদ্রার আরেক দেশে কি পরিমাণ মূল্যায়ন হবে। যেমন ধরেন যে হচ্ছে US ডলারের মূল্য কোন দেশে কি পরিমাণ হবে, ইউরো, পাউন্ড, এইসব দেশের মুদ্রাগুলা কোন দেশে তাদের মূল্যায়ন কত টাকা হারে হবে, এটি ঠিক করে দেয় হচ্ছে IMF। তাহলে মূল কাজ কি, দেউলিয়া রাষ্ট্রকে সাহায্য করা, দেউলিয়া রাষ্ট্রকে সাহায্য করা এবং মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে IMF এর কাজ। তো আমরা IMF সম্পর্কে মোটামুটি অনেকটাই তথ্য জানলাম। এখন আমরা যেহেতু একটা বিষয় এখানে এসে গেছে, সেটি হচ্ছে আপনার দেউলিয়া। একটি দেশ কিভাবে দেউলিয়া হতে পারে বা দেউলিয়া হলে কিভাবে সে তার কার্যক্রম পরিচালিত করে বা সেই দেশটি কিভাবে ঘুরে দাঁড়ায় সে সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে হিংসতেই দেউলিয়া রাষ্ট্র বা হচ্ছে ব্যাংক রাপ্ট স্টেট, দেউলিয়া রাষ্ট্র। দেশ কখন দেউলিয়া হতে পারে, যখন একটি দেশের রিজার্ভ
বিলিয়ন US ডলার এর নিচে নাম নেমে আসবে, তখন এই দেশটি দেউলিয়া হয়ে যাবে বা দেউলিয়া হিসেবে অন্তর্ভুক্ত হবে, দেউলিয়া রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং তখন এই দেশটি IMF থেকে ঋণ গ্রহণ করতে পারবে। তো এই বিষয় থেকে একটি জিনিস আমরা লক্ষ্য করব, সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু এই পর্যন্ত IMF এর নিকট থেকে ঋণ গ্রহণ করেছে 11 বার। তাহলে কি বাংলাদেশ 11 বার? তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশ কি দেউলিয়া হয়েছে এ পর্যন্ত, তাহলে আমরা কি উত্তর দিতে পারবো? বাংলাদেশ এ পর্যন্ত মোট 11 বার দেউলিয়া রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো প্রথমবার যে হয়েছিল সেটা সময়কালটা ছিল হচ্ছে 1974 সাল। 1974 সালে বাংলাদেশ প্রথমেই দেউলিয়া রাষ্ট্র অন্তর্ভুক্ত হয়। সর্বশেষ হয়েছে হচ্ছে 2023 সালে। আর সেই সময় যে IMF থেকে ঋণ গ্রহণ করেছে, সেই ঋণ গ্রহণের পরিমাণ হচ্ছে 4.7 বিলিয়ন USD। এই পরিমাণ ঋণ তারা IMF থেকে গ্রহণ করে। দেশ দেউলিয়া হচ্ছে প্রসেসটা এখন জানবো। দেশ কোন প্রসেসে দেউলিয়া হয়, বা হচ্ছে আন্তর্জাতিক যে ফাইন্যান্স সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে জানবো। মানে কীভাবে হচ্ছে অন্যান্য দেশের সাথে দেশ তার অর্থনৈতিক রিলেশন কন্ট্রোল করে। মনে করবো এই একটি দেশ, আচ্ছা। তো প্রথমে আমরা এই পাশে দেখবো হচ্ছে ইনকামগুলো, ইনকাম কি কি। এখানে দেখবো হচ্ছে এক্সপেন্ডিচার বা হচ্ছে ব্যয়। প্রথম আয়টা হচ্ছে কি, কিভাবে বাংলা একটি দেশ কিভাবে আয় করতে পারে। যেমন প্রথমে আছে হচ্ছে রেমিটেন্স, তারপর আছে হচ্ছে এক্সপোর্ট বা রপ্তানি, একটি হচ্ছে ডোনেশন। যেমন নিম্ন আয়ের দেশগুলোকে যে অন্যান্য উন্নয়নশীল দেশ বা বিভিন্ন সংগঠন ডোনেশন দিয়ে থাকে, এই ডোনেশন থেকে কিন্তু একটি দেশ তার ইনকাম সোর্স হিসেবে আখ্যায়িত হয়ে থাকে সেই ডোনেশনটাও। তো এখন আমরা ব্যয় সম্পর্কে জানবো। ব্যয় কি কি হতে পারে? ইম্পোর্ট মানে আমদানি। দ্বিতীয়টা হচ্ছে আপনার হতে পারে হচ্ছে কোনো ব্যাংক থেকে যদি কোনো দেশ ঋণ গ্রহণ করে থাকে, সেই ব্যাংকে যে ডেপ্ট দিতে হয়, মানে হচ্ছে ঋণ ডেপ্ট পেমেন্ট, ঋণের সুদ দিতে হয় না, সেই সুদ দিতে হয়। তারপর হচ্ছে কোনো দেশের ভিতর যদি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানে যদি অন্য কোনো দেশের নাগরিক এসে কর্মরত থাকে, তাদেরকে যে ওয়াজেস দিতে হয়, মানে বেতন দিতে হয়, সেটা ফরেনার ওয়াজেস। এই হচ্ছে সিস্টেম। এভাবেই হচ্ছে একটি দেশ আয় ব্যয় করে থাকে। এখন কিছু ইস্যু সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যদি এক্সপোর্ট আর ইম্পোর্ট যদি সমান হয় একটি দেশের ক্ষেত্রে, তাহলে সেটাকে বলে হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। অন্যদিকে ইনকাম যদি
এক্সপেন্ডিচারের সমান হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। এটাকে কিন্তু আমরা পিও বলতে পারি, আবার এটাকে কিন্তু আমরা পিওপি বলতে পারি। আবার আরেকটি হচ্ছে যদি ইনকাম এর থেকে এক্সপেন্ডিচার বেশি হয়ে যায়, মানে ব্যয় বেশি হয়ে যায়, সেটা হচ্ছে ডিফিকাল্ট অফ ব্যালেন্স পেমেন্ট। আর এইটা হলেই একটি দেশ দেউলিয়া হয়ে যায়। এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা সম্পর্কে। আন্তর্জাতিক মুদ্রা সম্পর্কে এখন আমরা জানবো। আন্তর্জাতিক মুদ্রা বলতে কি বোঝায়? যে সকল মুদ্রা সমূহ পৃথিবীর যে কোনো দেশে হচ্ছে তারা মূল্যায়ন হয়ে থাকে, চলমান থাকে, সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা। আন্তর্জাতিক মুদ্রার ইতিহাস সম্পর্কে জানবো এখন। মুদ্রার ইতিহাস। তো এক সময় যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্বকালীন সময়ে কিন্তু পৃথিবীতে একটি মাত্র আন্তর্জাতিক মুদ্রা ছিল, সেটি ছিল হচ্ছে পাউন্ড। অর্থাৎ ইংল্যান্ডে যে মুদ্রাটা ছিল, মানে বর্তমান প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে পাউন্ড। এইটি ছিল হচ্ছে একমাত্র পৃথিবীর মধ্যে, মানে বিশ্বের মধ্যে একমাত্র আন্তর্জাতিক মুদ্রা, যেটি সব দেশে প্রচলন ছিল। তো পরবর্তীতে 1974 সালে পৃথিবীতে 16টি আন্তর্জাতিক মুদ্রা শুরু হয়। 1974 সালে আন্তর্জাতিক মুদ্রা ছিল কতটি? 16টি। পরবর্তীতে হচ্ছে 1978 সালে ডেনমার্ক ডেনমার্কের মুদ্রা নাম হচ্ছে ক্রোন, এবং দক্ষিণ আফ্রিকার মুদ্রা যার নাম হচ্ছে র্যান্ড, এর পরিবর্তে ইরানের রিয়াল এবং সৌদি আরবের রিয়ালকে অন্তর্ভুক্ত করা হয় আন্তর্জাতিক মুদ্রার মধ্যকার করা হয়। কত সালে? 1948 সালে। সেটা মনে রাখতে হবে আমাদের। পরবর্তীতে আবার 1981 সালে এর সংস্করণ হয়ে থাকে। 1981 সালে এই 16টি মুদ্রা থেকে 5টি মুদ্রাকে, এই 16টি যে মুদ্রা ছিল, এখান থেকে 2টা মুদ্রা হচ্ছে পরিবর্তন করা হয়, র্যান্ড এবং ক্রোন। পরিবর্তন করা হলে বাদ দিয়ে আবার হচ্ছে আরো 2টি মুদ্রা অ্যাড করা হয়, সেটি হচ্ছে রিয়াল, ইরানের রিয়াল, আর একটি হচ্ছে সৌদি আরবের রিয়াল। পরবর্তীতে 1981 সালে এই 16টি মুদ্রা থেকে মোট 5টি মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সেই 5টি মুদ্রার নাম কি?
এটা আমরা জানবো। প্রথমটি হচ্ছে ইউএসডি মানে ইউএস ডলার, দ্বিতীয়টি হচ্ছে ইউরো, ইউরো মানে হচ্ছে ইউরোপিয়ান যে মুদ্রাটা আছে সেটা হচ্ছে ইউরো। তারপর হচ্ছে ইউরোটা হচ্ছে একটু ঝামেলা আছে, ইউরোটা একটু পরে বোঝাচ্ছি আমরা। তার আগে আমরা একটু ইতিহাস পড়তে হবে, তো এই জন্য এটা একটু পরে লিখি। 2 নম্বরে হচ্ছে পাউন্ড, পাউন্ড ইউকে অর্থাৎ হচ্ছে ইংল্যান্ডের। 3 নম্বরে হচ্ছে ফ্রান্সের ফ্রা, ফ্রা। 4 নম্বরে হচ্ছে জাপানের, জাপানের ইয়েন। 5 নম্বরে হচ্ছে জার্মানির ডয়েস। সরি একটু মিস্টেক হয়ে গেছে, জার্মানির ডয়েস, ডয়েস মার্ক। এটা হচ্ছে জাপানের মুদ্রার নাম, ডয়েস মার্ক। তাহলে কয়টি মুদ্রা ছিল? 1টি 2টি 3টি 4টি 5টি। এই 5টি মুদ্রাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে। পরবর্তীতে আবার এই পাউন্ড, সরি ফ্রা এবং ডয়েস মার্ক এই দুইটিকে 2000 সালে সংস্করণ করে একটি মুদ্রায় নামিয়ে দেওয়া হয়, সেটির নাম দেয় হচ্ছে ইউরো। তাহলে মুদ্রার পরিমাণ হলো কয়টি? এই 1টি 2টি 3টি 4টি। এটা 2000 সালের ঘটনা। আবার 2016 সালে আর একটি মুদ্রা এখানে অ্যাড করা হয়, সেটার নাম হচ্ছে মান্দারিন, সরি মান্দারার নাম হচ্ছে রেনমিনবি। এটি হচ্ছে চীনের মুদ্রা। এখানে একটা কনফিউশন আছে, এই চীনের মুদ্রার নাম হচ্ছে মূলত কিন্তু ইউয়ান। তাহলে এটাকে রেনমিনবি কেন বলা হয়? যখন এই মুদ্রাটা হচ্ছে চীনের মধ্যে ব্যবহৃত হবে তখন এটাকে ইউয়ান বলতে হবে। যখন এই মুদ্রাটি আন্তর্জাতিক মানে বিশ্ব জুড়ে ব্যবহৃত হবে তখন এটাকে বলতে হবে হচ্ছে রিনমিনবি। মনে রাখতে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য সকলেই অপেক্ষা করবেন। আরও কিছু প্রতিষ্ঠান সম্পর্কে, সংগঠন সম্পর্কে আমরা আলোচনা করব, যেমন ব্রিক্স, তারপরে রয়েছে হচ্ছে AIIB, এগুলো সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে জানবো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, বিদায় নিচ্ছি। সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি সকলে শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলেই। খুদা হাফেজ।